ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব কর্তৃত্ববাদের কতগুলি সুবিধা আছে, কতগুলি মেরিটস বা কতগুলি গুণ আছে। এইগুলি নিয়ে আমি প্রথমে আলোচনা করব, তারপর এই ভিডিওতেই কর্তৃত্ববাদের কতগুলি দোষ এবং ত্রুটি আছে তা নিয়েও আলোচনা করব। প্রথমেই আমি কর্তৃত্ববাদের কতগুলি গুণ আছে সেগুলি নিয়ে আলোচনা করছি। ১ নম্বর গুণ কর্তৃত্ববাদের বা সুবিধা হলো জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় কর্তৃত্ববাদে। কর্তৃত্ববাদ একটা প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার ভিত্তিতে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। এই রাজনৈতিক ব্যবস্থাতে যে সরকার থাকে, সেই সরকারের হাতে চরম ক্ষমতা থাকে, সেই সরকারের হাতে একচেটিয়া ক্ষমতা থাকে। দেশের অন্য কোনো সংস্থার হাতে ক্ষমতা থাকে না, কোনো সংঘের কাছে নাই, কোনো সমিতির কাছে নয়। অর্থাৎ এখানে আমলাদের হাতেও ক্ষমতা থাকে না, এখানে সব ক্ষমতা থাকে গভর্নমেন্টের হাতে। তাই দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। দেশে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, আভ্যন্তরীণ ক্ষেত্রে বাহ্যিক কারণেও দেশের রাজনীতিতে সংকট আসতে পারে। সেই সংকটকে মোকাবেলা করবার জন্য সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, সেটা কর্তৃত্ববাদে সম্ভব। আর দেশের মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ে একটা ভীষণ পরিস্থিতি, দুরবস্থা, খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। প্রাকৃতিক বিপর্যয়, বন্যা হতে পারে, বন্যাকে মোকাবেলা করতে হবে, বন্যাতে ত্রাণ সাহায্য করতে হবে, সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প হতে পারে, ঝড় হতে পারে, সাইক্লোন হতে পারে। এই সমস্ত বিপদকে মোকাবেলা করবার জন্য সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং সরকারকে অত্যন্ত অ্যাক্টিভ হতে হবে। কর্তৃত্ববাদী সরকারে, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থাতে সরকার এরকম পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবে। কর্তৃত্ববাদের প্রশাসনিক যে ক্ষমতা, প্রশাসনকে আলাদাভাবে দেখা হয় না। গভর্নমেন্ট অর্থাৎ সরকার প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখে, কঠোর নিয়ন্ত্রণে রাখে। প্রশাসনকে যে কোনো পরিস্থিতিতে কাজে লাগাতে পারে কর্তৃত্ববাদী। নাম্বার 2, 2 নম্বর সুবিধা বা গুণ, স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা কর্তৃত্ববাদী থাকে। পলিটিক্যাল পার্টির রোল থাকে, পলিটিক্যাল কালচার গড়ে ওঠে রাজনৈতিক ব্যবস্থার পক্ষে। রাজনৈতিক ব্যবস্থার পক্ষে জনগণের মধ্যে যে মূল্যবোধ সৃষ্টি হয়, ভ্যালুজ, ফেথ, বিশ্বাস সৃষ্টি হয়, অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়, ইমোশন, আবেগ সৃষ্টি হয়, এগুলির সমষ্টি হচ্ছে পলিটিক্যাল কালচার। আর এই পলিটিক্যাল কালচার গড়ে তোলে কর্তৃত্ববাদে রাজনৈতিক ব্যবস্থার পক্ষে। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার বিপক্ষে কোনো পলিটিক্যাল কালচার গড়ে উঠুক, সেটা কিন্তু কর্তৃত্ববাদী সরকার চায় না। সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের অনুকূল রাজনৈতিক সংস্কৃতি যাতে গড়ে ওঠে তার চেষ্টাটা করে। এবং রাজনৈতিক সংস্কৃতি গড়ার ক্ষেত্রে যে রাজনৈতিক সামাজিকীকরণ, পলিটিক্যাল সোশ্যালাইজেশন, এক্ষেত্রে কর্তৃত্ববাদী সরকার পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মাধ্যমগুলিকে ব্যবহার করে রাজনৈতিক ব্যবস্থার পক্ষে পলিটিক্যাল কালচার গড়ে তোলে। রাজনৈতিক সামাজিকীকরণ, রাজনৈতিক ব্যবস্থা, যে প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার প্রতি বিশ্বাস, অনুভূতি, আবেগ গড়ে ওঠে, তাকে বলে রাজনৈতিক সামাজিকীকরণ। আর রাজনৈতিক কালচার হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার অনুকূলে যে
রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, অনুভূতি, আবেগ গড়ে ওঠে, তার সমষ্টি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে গড়ে ওঠে। এক্ষেত্রে কর্তৃত্ববাদী সরকার তোমার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, তার ফলে রাজনৈতিক ব্যবস্থা স্থিতিশীল হয়, পরিবর্তন হয় না। নাম্বার 3, দ্রুত সিদ্ধান্তকে দ্রুত বাস্তবায়িত করতে পারে সরকার। কর্তৃত্ববাদী সরকারে সিদ্ধান্ত যেমন দ্রুত নিতে পারে, গভর্নমেন্ট পলিসি দ্রুত নিতে পারে, তেমনি গভর্নমেন্ট পলিসি নিতে পারে সরকারের কর্মসূচিকে বাস্তবে রূপায়িত করা দরকার। এখানে কোনো ঢিলেমি হয় না, দেরি হয় না, প্রম্পট অ্যাকশন হয়। প্রশাসনকে কাজে লাগিয়ে সরকারি প্রকল্পকে কর্তৃত্ববাদী সরকারে তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করতে পারে। সুতরাং কর্তৃত্ববাদী সরকার এর একটা সুবিধা, এই সুবিধাটা আছে। 4, জাতীয় ক্ষেত্রে সরকারি নীতি। জাতীয় স্তরে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়। দেশের মধ্যে আইন শৃঙ্খলার বজায় রাখবার জন্য কর্তৃত্ববাদী সরকার চেষ্টা করে। আইনের অনুশাসনকে বাস্তবে রূপায়িত করে। আইনের অনুশাসন, জনগণ আইনকে মেনে চলবে, আর সরকারও জনগণকে আইনের চোখে সমান চোখে দেখবে, জনগণের অধিকার রক্ষা করবে, জনগণের স্বাধীনতা রক্ষা করবে। কিন্তু কর্তৃত্ববাদী সরকারের আইনের অনুশাসনকে জনগণ মানতে চায় না। আইনের প্রতি জনগণের স্বাভাবিক আনুগত্য নেই, তবু আইন মানতে বাধ্য হবে কর্তৃত্ববাদী সরকারে। সুতরাং এক্ষেত্রে দেখা যায় যে কর্তৃত্ববাদী সরকারের জাতীয় স্বার্থকে বজায় রাখবার ক্ষেত্রে সরকার দেশের মধ্যে আইন শৃঙ্খলা বজায় রাখবে, অশান্তি, অরাজকতা, অরাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে অস্থিরতা, অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা এবং 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 রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা, এসবকে মোকাবিলা করতে পারে কর্তৃত্ববাদী সরকারে। এটা হলো জাতীয় ক্ষেত্রে সরকারি নীতি। 5 নম্বর, আন্তর্জাতিক ক্ষেত্রে কর্তৃত্ববাদী সরকারের সুবিধা আছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কর্তৃত্ববাদী সরকার খুব স্ট্রং সরকার। রাষ্ট্রের যে পাওয়ার, স্টেট পাওয়ারটা পুরোটা সরকার ব্যবহার করতে পারে। এখানে গণমাধ্যম, নাগরিকদের অধিকার, স্বাধীনতা এবং এখানে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, এখানে একটাই সংস্থা, গভর্নমেন্ট ফুললি পাওয়ারফুল, এক্সট্রিমলি পাওয়ারফুল। এই গভর্নমেন্ট কী করে আন্তর্জাতিক ক্ষেত্রে কোন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, কোন দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, তা কিন্তু এই গভর্নমেন্ট দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। একটা সুবিধা আছে। কর্তৃত্ববাদে বিরোধী জনমতের গুরুত্ব নেই, কোনো জনমতেরই গুরুত্ব নেই, বিরোধী জনমতের তো গুরুত্ব নেই, বিরোধী দলের ভূমিকা নেই। সুতরাং কর্তৃত্ববাদে কোনো বাধা নেই যে আভ্যন্তরীণ ক্ষেত্রে পলিটিক্যাল সিস্টেম থেকে একটা চরম চাপ আসবে সরকারের উপর, এরকম ব্যবস্থা থাকে না। তাই কর্তৃত্ববাদী সরকার বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বা সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা সৃষ্টি করতে একটা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে। অর্থাৎ বিদেশ নীতি নির্ধারণ করতে দ্রুত সিদ্ধান্ত কর্তৃত্ববাদী সরকার নিতে পারে। এই 5টা হলো তোমার কর্তৃত্ববাদের সুবিধা বা গুণ। এবার কর্তৃত্ববাদের যেমন সুবিধার কথা বললাম, সুবিধার তুলনায় অসুবিধা বেশি। তার কারণ এখানে গণতন্ত্র থাকে না, এখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকে না, এখানে মাস মিডিয়ার কোনো স্বাধীনতা থাকে না, রাইট টু ফ্রিডম জনগণের থাকে না, রাইট টু ফান্ডামেন্টাল রাইটস কিচ্ছু থাকে না। সুতরাং কর্তৃত্ববাদ একটা ত্রুটিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা। কর্তৃত্ববাদী যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার চূড়ান্ত ক্ষমতা যুগের পর যুগ বহন করবে, ক্ষমতা টিকে রাখবে নিজের হাতে, সেই কর্তৃত্ববাদের ত্রুটি 1 নম্বর ত্রুটি। নাগরিকদের স্বাধীনতা অধিকার কম থাকে। নাগরিকদের স্বাধীনতা অধিকার কম থাকে, থাকেই না।
কর্তৃত্ববাদে নাগরিকদের ততটুকুই স্বাধীনতা দিবে যেটা কর্তৃত্ববাদী সরকার মনে করবে যে রাষ্ট্রের পক্ষে মঙ্গল, সেইটুকুই স্বাধীনতা দিবে। এখানে রাষ্ট্রের কর্তৃত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর রাষ্ট্রের কর্তৃত্বকে বাস্তবে রূপায়িত করে কর্তৃত্ববাদী সরকার। সুতরাং চরম ক্ষমতার অধিকারী, এক্সট্রিমলি সুপ্রিম অথরিটি, সুপ্রিম পাওয়ার গভর্নমেন্টের হাতে থাকছে, স্টেটের নামে গভর্নমেন্ট ব্যবহার করছে, সেখানে নাগরিকদের অধিকার, নাগরিকদের স্বাধীনতা থাকে না। হিউম্যান রাইটস কর্তৃত্ববাদী সরকারে থাকে, কর্তৃত্ববাদী সরকারে হিউম্যান রাইটসও থাকে না। মানবাধিকার, মানবাধিকার আরও গুরুত্বপূর্ণ। মানুষকে বেঁচে থাকার জন্যে ন্যূনতম কতগুলি অধিকার দিতেই হবে। সে অধিকারগুলি হচ্ছে মানবাধিকার। আর সার্বিক বিকাশের জন্য মানুষের যা যা অধিকার দরকার সেগুলো সবটাই ফিল আপ করা দরকার, কর্তৃত্ববাদী সরকার দেয় না। সুতরাং নাগরিকদের স্বাধীনতাকে অস্বীকার করে এটা কর্তৃত্ববাদী সরকারের একটা ত্রুটি। নাম্বার 2, কর্তৃত্ববাদী সরকারের দুর্নীতি বৃদ্ধি পায়। কর্তৃত্ববাদে সরকারের কন্ট্রোল, নিয়ন্ত্রণ প্রশাসনিক সর্বস্তরে থাকে, বিচার ব্যবস্থার উপরে থাকে, আইন তৈরি করার ক্ষেত্রে থাকে, এক্সিকিউটিভ বডি অর্থাৎ গভর্নমেন্ট পলিসিকে কার্যকরী করে বাস্তবে এই সরকার। সুতরাং এখানে সব জায়গায় সরকারি অ্যাক্টিভিটি বেশি, তাই এখানে দুর্নীতির বাসা বাঁধে, করাপশান থাকে। এই করাপশানের বিরুদ্ধে জনগণ প্রচার করতে পারবে না, করাপশানের বিরুদ্ধে জনমত তৈরি হবে না, সেই তো জনমত তৈরি অধিকারটাই থাকবে না। দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমগুলি প্রচার করতে পারবে না, তাহলে দুর্নীতি একটা ব্যাপকভাবে কর্তৃত্ববাদী সরকারে দেখা দেয়। তাই দুর্নীতিযুক্ত প্রশাসন, দুর্নীতিযুক্ত গভর্নমেন্ট, যেটা একটা বড় ত্রুটি কর্তৃত্ববাদী সরকারে। জনগণ প্রশ্ন করতে পারবে না সরকারের কাছে, সরকার কেন দুর্নীতি করছে, সরকার দুর্নীতি করেছে এই কথা বলার অধিকার নেই, এবং সরকারও কিন্তু জনগণের কাছে তার কাজের জবাবদিহি করতে বাধ্য নয়। সুতরাং কর্তৃত্ববাদী সরকার হচ্ছে দুর্নীতি পরায়ণ সরকার। নাম্বার 3, সরকার স্বৈরাচারী হতে পারে। স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী কাকে বলে? সরকার নিজের খেয়াল খুশি মতো কাজ করবে। সরকারের কাজের ভুল ত্রুটি থাকতে পারে, ভুল হতে পারে, অনিচ্ছাকৃতভাবে ভুল হতে পারে। সেই ভুলটা জনগণের মধ্যে যদি স্বাধীনতা থাকে, বাক স্বাধীনতা থাকে, আলোচনা করতে পারবে, এবং তাদের ভুলটার বিরুদ্ধে আন্দোলন করার স্বাধীনতা থাকতে পারে। রাইট টু রেজিস্ট করার যে স্বাধীনতা নাগরিকদের থাকা উচিত, সেটা কিন্তু কর্তৃত্ববাদী সরকারে থাকে না। তাই এখানে সরকার স্বৈরাচারী হবে, বিরোধী দল থাকবে না, বিরোধী দলকে স্বীকার করা হয় না, আর বিরোধী দল থাকলে সেটাকে ধ্বংস করে ফেলা হবে। আর বিরোধী দল যদি থাকেও, বিরোধী দল কর্তৃত্ববাদী সরকারে যাতে সরকারের গঠনমূলক সমালোচনা যাতে করতে না পারে, সমালোচনা তো বটেই, করার অধিকার দেবে না, প্লাস গঠনমূলক সমালোচনা করার অধিকারও বিরোধী দলকে দেবে না। সুতরাং সরকার স্বৈরাচারী হতে বাধ্য। 4 নম্বর, দম বন্ধ করার পরিবেশ তৈরি হয় কর্তৃত্ববাদী সরকারে, এটা একটা ত্রুটি। দম বন্ধ করার একটা পরিবেশ। জনগণের মধ্যে সৃষ্টিশীল ক্ষমতা থাকে, উদ্ভাবনী শক্তি থাকে, বিজ্ঞান, সাহিত্য, দর্শন, ইতিহাস ইত্যাদি ক্ষেত্রে সৃষ্টিশীল মানসিকতা, সৃষ্টিশীল শক্তি মানুষের মধ্যে আছে। সেই সৃষ্টিশীল শক্তিকে মানে উদ্ভাবন করা, সৃষ্টিশীল শক্তির একটা অনুকূল পরিবেশ যাতে তৈরি করা হয়, সৃষ্টিশীল শক্তির বিকাশ যাতে ঘটে, সেই অনুকূল পরিবেশ, এনভায়রনমেন্ট তৈরি করবে কি গভর্নমেন্ট। কিন্তু এখানে দম বন্ধ করার পরিবেশ, এখানে সৃষ্টিশীল ক্ষমতা মানুষের বৃদ্ধি পায় না। জনগণের মধ্যে, জনগণের যে উদ্ভাবনী শক্তি, জনগণের মধ্যে যে ট্যালেন্ট আছে, তার বিকাশ এটা হয় না এই সরকারের জনগণের অধিকার থাকে না, স্বাধীনতা থাকে না। কি করে হবে? তার মধ্যে যে চিন্তা ভাবনা, স্বাধীন চিন্তা ভাবনা, তার মধ্যে যে ভাব লুকিয়ে আছে,
তার মধ্যে যে ট্যালেন্ট সুপ্ত অবস্থায় আছে তার বিকাশের সুযোগ কর্তৃত্ববাদী সরকারে থাকে কি? থাকে না। তাহলে এ সরকার হচ্ছে একটা দম বন্ধকর পরিবেশ সৃষ্টিকারী সরকার। 5 নাম্বার, 5 নাম্বার জনগণের মধ্যে অসন্তোষ থাকে কর্তৃত্ববাদী ব্যবস্থাতে। কর্তৃত্ববাদী সরকার চরম ক্ষমতার অধিকারী, জনগণকে গুরুত্ব দেয় না, জনগণের সুবিধা অসুবিধার কথা ভাবে না, জনমত প্রকাশের কোনো সুযোগ থাকে না, জনগণ মতকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। সুতরাং জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। জনগণের সুবিধা জনগণের অসুবিধা জনগণই ভালো বোঝে, কিন্তু জনগণের কাছে সরকার তো শুনবে, শুনে যতটা সম্ভব সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে। এই তো গণতন্ত্রসম্মত একটা পদ্ধতি। এই পদ্ধতি যেহেতু এখানে নেই, জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তাই দীর্ঘদিন ধরে অসন্তোষ পুঞ্জীভূত হতে হতে শিক্ষিত, সচেতন, দায়িত্বশীল নাগরিক, হ্যাঁ, তারা কিন্তু আন্দোলন সংগঠিত করে। শিক্ষিত, সচেতন, দায়িত্বশীল নাগরিকের সঙ্গে সরকারের কোনো সম্পর্কই নেই, সরকার এদেরকে গুরুত্বই দেয় না। সুতরাং সেক্ষেত্রে কি হয়, একটা মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়, সেখানে বিপ্লবের সম্ভাবনা দেখা দিতে পারে, একটা সশস্ত্র রেভলিউশন হতে পারে। 6 নম্বর, গণতন্ত্র বিরোধী। কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্রকে গুরুত্ব দেয় না, গণতন্ত্রকে স্বীকার করা হয় না। গণতন্ত্রে জনগণের দ্বারা সরকার তৈরি হবে, জনগণ সরকার পরিবর্তন করবে, আর সেই সরকার জনগণের জন্য কাজ করবে। আর যার জনগণ যাতে অর্থনৈতিক সুযোগ পায়, সামাজিক সুযোগ পায়, রাজনৈতিক সুযোগ পায়, তার ব্যবস্থা করবে সরকার। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক এই সমস্ত অধিকার, স্বাধীনতা জনগণকে দিতে হবে। আর এগুলো যদি না দেওয়া হয় সেটা হলো গণতন্ত্র বিরোধী। এই কর্তৃত্ববাদী সরকার হচ্ছে গণতন্ত্র বিরোধী। নাগরিকদের কোনো অধিকার দেয় না, এনি রাইটস, এনি ফ্রিডম স্বীকার করে না, দেয় না, কেড়ে নেয়। সুতরাং এটা গণতন্ত্র বিরোধী। 7, সামরিক এলিট। কর্তৃত্ববাদী সরকারের মিলিটারি বাহিনীর নেতা ক্ষমতায় আসতে পারে, সেনাপ্রধান ক্ষমতায় এসে মিলিটারিদের সুযোগ সুবিধা দেবে। আর মিলিটারিদের মধ্যে যারা আবার প্রভাবশালী, ক্ষমতাশালী, যাদের সামরিক ক্ষমতা বেশি, আর্থিক ক্ষমতা বেশি, তারা মিলিটারির মধ্যে সরকারি কর্তৃত্ব করবে। এই সরকারটাতে সামরিক এলিট বলা হয় এদেরকে। মিলিটারিদের মধ্যে কিছু ব্যক্তি তারা কর্তৃত্ব করবে, তাদের হাতে চরম ক্ষমতা থাকবে। তাই এখানে সামরিক এলিটের শাসন কায়েম হচ্ছে, এটা ত্রুটিপূর্ণ। নেক্সট, 8 নম্বর, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা থাকে না। কর্তৃত্ববাদী সরকারের বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা থাকে না। গণতন্ত্রের রক্ষা করতে গেলে বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে, নিরপেক্ষতা থাকতে হবে। স্বাধীন বিচার বিভাগ এবং স্বাধীন বিচারপতিরা নিরপেক্ষভাবে বিচার করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। সাধারণ দরিদ্র মানুষকে সুবিচার পাইয়ে দিবে বিচারপতিরা। তার কারণ হচ্ছে এক্সিকিউটিভ বডি অর্থাৎ শাসন বিভাগ, রাজনৈতিক বিভাগ, এর সঙ্গে রাজনীতি যুক্ত আছে। এখানে ক্ষমতাসীন দলের সম্পর্ক আছে, ক্ষমতাসীন দলই এক্সিকিউটিভ বডি তৈরি করে, ক্ষমতাসীন দলই আইন বিভাগ রাজনীতির সঙ্গে যুক্ত। আইনসভার সদস্যরা নির্বাচিত, কিন্তু বিচারপতিরা নির্বাচিত নন। তারা নিরপেক্ষভাবে কাজ করবে, তারা নির্দিষ্ট যোগ্যতার অধিকারী, তারা বিচারক, তারা বিশেষজ্ঞ, আইন সম্পর্কে বিচার করার বিষয়ে তারা বিশেষজ্ঞ, তারা ন্যায় বিচার করবে। এই বিচার বিভাগের স্বাধীনতা কর্তৃত্ববাদী সরকারে থাকে না। তাহলে এটা একটা বড় ত্রুটি হচ্ছে, বিচার বিভাগে স্বাধীনতা থাকা উচিত ছিল, এই কর্তৃত্ববাদী সরকারে নেই। 9 নম্বর ত্রুটি কি? গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ। মানুষের মনের চিন্তা, মননের পরিবর্তন, মানসিক বিকাশ গণমাধ্যমের সাহায্যে হয়ে থাকে। গণমাধ্যমে লেখা দেবে, মত প্রকাশ করতে পারবে, রেডিও, টিভি, সংবাদপত্র ইত্যাদির মধ্য দিয়ে মানুষ কিন্তু মনের ভাবকে প্রকাশ করতে পারে। আর সেই মনের ভাব যেখানে প্রকাশ করতে পারে গণমাধ্যমের সাহায্যে, সেই গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না, নিরপেক্ষ থাকবে না। আর কিছু গণমাধ্যম থাকবে সেটা সরকারের কঠোর নিয়ন্ত্রণে থাকবে। সরকার খারাপ কাজ করলে ভালো বলে প্রচার করবে।
সরকারের সরকারের খারাপ দৃষ্টিভঙ্গিকে ভালো বলে প্রচার করবে, আর জনগণের ন্যায্য যে অধিকার, সেই অধিকারের কথা, জনগণের যে সঠিক একটা সচেতন শিক্ষিত জনগণের মতামত সেখানে সংবাদপত্রে মাস মিডিয়াতে থাকবে না। সুতরাং এইটা একটা বড় ত্রুটি গণমাধ্যমে। গণতন্ত্রের একটা একটা অন্যতম পিলার, একটা ভিত হচ্ছে গণমাধ্যম। নেক্সট 10 নম্বর, স্বাভাবিক আনুগত্যের অভাব। আনুগত্য দুই রকমের হয়। একটা হলো স্বাভাবিক আনুগত্য, জনগণ অন্তর থেকে আইনকে মেনে চলবে, জনগণ মনে করবে যে আইন মানলে আমাদের ভালো হবে, তাই আইন আমরা মানব, এটাকে বলা হয় স্বাভাবিক আনুগত্য। সরকার কোনো শর্ত দেবে না, কিন্তু শর্তহীন আনুগত্য স্বাভাবিক আনুগত্য। আর সরকার শর্ত দেবে, তোমাদের এই করতে হবে, এই করতে হবে। হ্যাঁ, জনগণকে কর্তব্য পালন করতে হবে, প্রত্যেকটা জনগণকে কর্তব্য পালন করতে হবে, সরকারকে কর্তব্য পালন করতে হবে। তার কারণ কর্তব্য পালনের মধ্যেই নিহিত আছে প্রত্যেকের অধিকার, প্রত্যেকের স্বাধীনতা। তাই অধিকার কর্তব্য এটা ওতপ্রোতভাবে যুক্ত। একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ হচ্ছে অধিকার ও কর্তব্য। এক পিঠ হচ্ছে অধিকার আর এক পিঠ কর্তব্য। তাহলে কর্তব্য ছাড়া অধিকার হতে পারে না, আবার অধিকার ছাড়াও কর্তব্য হবে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে স্বাভাবিক আনুগত্য, সরকার জনগণের প্রতি দায়বদ্ধ, দায়িত্বশীল হবে, সরকার জনগণের নিরাপত্তা দিবে, দেশ রক্ষা করবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, আর নাগরিকরা সরকারকে মান্য করবে, অন্তর থেকে মান্য করবে, মন থেকে মান্য করবে, এই সমর্থন করবে। এইটা হলো স্বাভাবিক আনুগত্য। আর সরকারের আইন নাগরিকদের সমান চোখে দেখবে, সরকারের আইন নাগরিকদের সবাইকে সমানভাবে প্রোটেকশন দেবে, সরকারের আইন নাগরিকদের অধিকার স্বাধীনতা রক্ষা করবে, শুধু দিবে না, রক্ষাও করবে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিক যে আনুগত্য, সেটা কিন্তু এই কর্তৃত্ববাদী সরকারের থাকে না। যাই হোক, আজকের ভিডিও আর আমি বড় করব না। কর্তৃত্ববাদী সরকারের আমরা পয়েন্ট আকারে কতগুলি সুবিধার কথা বললাম, কতগুলি গুণের কথা বললাম। অন্যদিকে আমরা কর্তৃত্ববাদী সরকারের কর্তৃত্ববাদের কতগুলি ত্রুটির কথা বললাম। তোমরা পয়েন্ট আকারে ভিডিও দেখবে এবং পারলে খাতায় লিখে নেবে, খুবই ভালো হবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, ভালোভাবে ভিডিও দেখবে, এই বলে আমি বিদায় নিচ্ছি।